রাজপুত্র আর তার দুই বন্ধু, লেখা রাধারানী দেবী। এক রাজপুত্র, তার দুই বন্ধু, মন্ত্রীপুত্র আর কোটাল পুত্র। তিন বন্ধুতে পরামর্শ করলেন দেশ ভ্রমণে যাবেন। সঙ্গে বেশি টাকা করে নিলেন না, চোর ডাকাতের ভয়। লোক লস্কর শূন্য সামন্ত কিচ্ছু নিলেন না, কারণ দেশ বিদেশে সব রকমের লোকের সঙ্গে মেলামেশায় বাধা হয়ে যাবে। সাথে রইল সামান্য টাকা করে আর সাপের মাথার একখানি মহামূল্য বানিক। দূর দেশে গিয়ে যদি টাকা কড়ির অভাবে দুঃখ কষ্টে পড়েন, তাহলেই এই মানিকখানি বিক্রি করলে যথেষ্ট টাকা পাওয়া যাবে, তাতে দেশে ফিরে আসা চলবে। কাউকে কিছু না জানিয়ে সাধারণ পথিকের সাদাসিধা পোশাকে তিন বন্ধু বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণের পথে। সাপের মাথার মানিকখানি রাজপুত্রের মাথায় পাগড়ির তলায় ঘন কোকড়া চুলের রাশির নিচে অতি গোপনে লুকিয়ে রাখা হলো, এমনভাবে যে পাগড়ি খুললেও চুলের তলায় মানিক কারোর নজরে পড়বে না। তিন বন্ধু মিলে কত যে দেশ বিদেশ ঘুরে বেড়ালেন, তারা সীমা সংখ্যা হয় না। কত সমুদ্র, কত পাহাড়, কত নদ নদী প্রান্তর পার হয়ে, কত মরুভূমি ডিঙিয়ে তারা দেশে দেশে দিকে দিকে ঘুরে বেড়াতে লাগলেন। কোনো দেশে দেখলেন পাহাড় পর্বতে বনে জঙ্গলে আধার আবছা, কত সিংহ বাঘ হাতি কুমির সে দেশের জলে স্থলে ঘুরে বেড়ায়। মানুষদের চেহারা কোথাও দৈত্যের মতো, কোথাও বা ঘন কালো রঙের পাথরে খোদায় চেহারার মানুষ দেখলেন। আবার কোথাও দেখলেন চাঁদের মতো দেহের বর্ণ, অতি সুন্দর মানুষ। রূপলি ঝর্ণা, হ্রদ, নদী, সমুদ্র, মাঠ আর ফুল ফলের বনে সমস্ত দেশখানি যেন ছবির মতো আঁকা। কোনো দেশে বা হাজার রঙের পাখি হাজার স্বরে হাজার সুরে গান গাইছেন। কোথাও রৌদ্র উজ্জ্বল উত্তপ্ত মরুভূমির দেশ, কোথাও আবার বরফে ঢাকা হিমের দেশ। মানুষগুলিও যেন সে দেশে তুষার দিয়ে গড়া। তুষারের মতো ধপধপে তাদের গায়ের রং, ঝাপসা নীল আকাশের মতো চোখ, সোনার বরণ কেশ, গোলাপ ফুলের পাপড়ির মতো ঠোঁট। নানা দেশ ঘুরে ঘুরে ক্লান্ত দিন বন্ধু পৌঁছলেন চম্পা দ্বীপে। চম্পা দ্বীপ নীল সমুদ্রের মধ্যেখানে চাঁপা ফুলের বনে ঢাকা ছোট্ট একটা দ্বীপ। সেখানে তিন বন্ধু পথের শ্রমে ক্লান্ত হয়ে রাত্রিবেলায় এক কাঁঠালি চাপার ঝোপের তলায় সবুজ ঘাসের ওপরে শুয়ে ঘুমিয়ে পড়লেন। রাজপুত্র নিয়ম করে দিয়েছিলেন 4 প্রহর রাত্রির মধ্যে প্রথম প্রহর তারা 3 জনেই জেগে থাকবেন। দ্বিতীয় প্রহরে রাজপুত্র একলা জেগে পাহারা দেবেন আর 2 বন্ধু ঘুমোবে। তৃতীয় প্রহরে মন্ত্রীপুত্র জেগে পাহারা দেবেন আর চতুর্থ প্রহরে কোটাল পুত্র জেগে থাকবেন পাহারা দিতে, বাকি 2 জন ঘুমোবে। এই ব্যবস্থা এ পর্যন্ত সর্বত্র সব দেশে যেমন পালন করা হয়েছে, চম্পা দ্বীপে এসেও তাই হয়েছে। সকালে উঠে কিন্তু রাজপুত্র নিজের চুলের মধ্যে হাত দিয়ে দেখেন, সর্বনাশ, মানিক তো নেই। 7 রাজার ধন মানিক, সাপের মাথার মণি, সেই মণি চুরি গেছে। 3 বন্ধু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি হবে, কি করে তারা এত দূর বিদেশ থেকে নিজেদের দেশে ফিরবেন? সঙ্গে যা টাকা কড়ি ছিল সমস্তই প্রায় ফুরিয়ে এসেছে। চম্পা দ্বীপে ওই মণি বিক্রি করে টাকা কড়ি জোগাড় করে নিয়ে আরো খানিকটা দেশ বিদেশ ঘুরে তারপর নিজের রাজ্যে ফিরবেন ঠিক হয়েছিল। রাজপুত্র বললেন, বন্ধু, মণি বাইরের লোকে চুরি করেনি, আমাদের 3 জনের মধ্যে একজনের কাছে আছে। কারণ চুলের নিচে মণি আছে এটা আমরা ছাড়া আর কারোর জানা নেই। তাছাড়া সারা রাত্রি পাহারার ত্রুটি হয়নি, কখনো 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 পাহারা দিয়েছে। কোটাল পুত্র আর মন্ত্রীপুত্র নিজের নিজের পোশাক আশাক খুলে ঝাড়া দিয়ে দেখালেন মণি তাদের সঙ্গে নেই। রাজপুত্রও তখন উঠে নিজের সমস্ত পোশাক আর দেহ ঝেড়ে দেখালেন,
তার কাছেও মনে নেই। মন্ত্রীপুত্র বললেন, চলো এদের রাজসভায় গিয়ে বিচার প্রার্থনা করে বলি গিয়ে আমাদের মানিকটা তারা উদ্ধার করে দিন। রাজপুত্র বললেন, কিন্তু আমাদের তিন বন্ধুর মধ্যে অটুট বন্ধুত্ব রেখে মানিক বার করা তো যায়। যদি বন্ধুত্বই ভেঙে যায় তুচ্ছ মানিকের জন্য, তাহলে সে মানিক আর আমাদের কোন কাজে লাগবে বলো? কোটালপুত্র বলল, ঠিক ঠিক বলেছ বন্ধু। তিন বন্ধু মিলে তখনই সে দেশের রাজার সভায় গিয়ে সমস্ত বৃত্তান্ত জানিয়ে মানিকটি যাতে পাওয়া যায়, অথচ তিন বন্ধুর গভীর বন্ধুত্ব একটুও না নষ্ট হয়, এই প্রার্থনা জানালেন। সমস্ত ঘটনা শুনে সে দেশের রাজা বললেন, এ অসম্ভব। বন্ধুত্ব বজায় রাখতে চাইলে মানিকের আশা ছেড়ে দিতে হবে, আর মানিক পেতে হলে একজন বন্ধুর বন্ধুত্ব হারাতে হবে। রাজপুত্র বলে উঠলেন, আমি একটিও বন্ধুর বন্ধুত্ব হারাতে চাই না, তার থেকে মানিক না পাই সেও ভালো। কোটালপুত্র বলে উঠলেন, বাহ, তা কি হয়? মহামূল্য মণি অমনি হারালেই হলো নাকি? মন্ত্রীপুত্র ধীরে ধীরে বললেন, না মহারাজ, আমরা বন্ধুত্ব হারাতে রাজি নই, মানিকও হারাতে রাজি নই। আমাদের এই ব্যবস্থাই আপনি করে দিন। তখন বৃদ্ধ মন্ত্রী উঠে বললেন, এ ব্যাপারের মীমাংসা করা অতি কঠিন। শুনেছি পৃথিবীর কোনো দেশে এক রাজা আছে, সেখানে রাজার সিংহাসনে বসেন সে দেশের পরমা সুন্দরী রাজকুমারী, আর সে দেশে শাসন কাজ চালায় এক অদ্ভুত জ্ঞানী তীক্ষ্ণ বুদ্ধি সুখ পাখি। যত কঠিন বিচার আর কঠিন মীমাংসার কাজ হোক না, সেই জ্ঞানী সুখ নাকি নির্ভুল মীমাংসা করতে পারেন। তিন বন্ধুতে আবার যাত্রা করলেন দেশান্তরে। কোনোভাবেই খবর পান না, কোনো রাজ্যের রাজার আসনে বসেন না সে দেশের রাজকুমারী কোন দেশে, আর শাসন কাজ করেন সুখপক্ষে, কেউ হদিস দিতে পারে না। কষ্টে দুঃখে পথশ্রমে অনাহারে আটপেটায় তিন বন্ধুর চেহারা শীর্ণ হয়ে গেল, রং হলো মলিন, কাপড় চোপড় ময়লা হয়ে ছিঁড়ে গেল। একদিন এক প্রান্তরের শেষে প্রকাণ্ড বৃক্ষের তলায় রাত্রি কাটানোর জন্য তারা শুয়েছেন। মাঝের প্রহরে রাজপুত্র জেগে যখন ঘুমন্ত দুই বন্ধুকে পাহারা দিচ্ছেন, সেই সময় গভীর নিশুতি রাতে নিস্তব্ধতার মধ্যে তিনি শুনতে পেলেন সেই মহাবৃক্ষের মুগডালে এক কপোত আর এক কপোতি কথা কইছে। কপোতি বলছে, দেখো কপোত, কত কষ্টে বাজ পাখির গ্রাস থেকে তুমি আমার বাছাকে বাঁচিয়ে এনে দিলে, কিন্তু আজ পর্যন্ত খাঁটি এক ফোঁটা রাজরক্ত তুমি কিছুতেই জোগাড় করে আনতে পারলে না। বাছা কি আমার তবে চিরকালের জন্য অন্ধ হয়ে থাকবে? কপোত জবাব দিল, কপোতি, খাঁটি রাজরক্ত মেলা খুব সত্যিই কঠিন। যে রাজার বাপ পিতামহ 14 পুরুষ যথার্থ রাজ চক্রবর্তী রাজা ছিলেন, তারই দেহে থাকে খাঁটি রাজরক্ত। না হলে সংসারে কত চোর ডাকাত বেনে, তারাও তো বুদ্ধি বলে বা অর্থ বলে কোনো রকমের রাজ সিংহাসনে উঠে মাথায় মুকুট চড়িয়ে বসে থাকে। তাদের দেহের শিরায় তো আর রাজরক্ত বইছে না। রাজরক্ত বড় দুর্লভ সামগ্রী কপতি। সত্যিই তোমার ছেলের অন্ধ চোখ সারাতে আমি পারবো কিনা সন্দেহ। রাজপুত্র শুনতে পেয়ে চুপ করে ভাবতে লাগলেন। মনে হলো তার, একবার পরীক্ষা করে দেখলে হয় আমার উপরে চতুর্দশ পুরুষ সত্যিই অভিজাত রাজা ছিলেন কিনা। ভোর না হতেই কপোত খাবার খুঁজতে বাসা ছেড়ে উড়ে চলে গেল। রাজপুত্র সেই উঁচু বৃক্ষের ওপরে চড়ে কপতির বাসায় পৌঁছলেন। গিয়ে দেখেন বাসার মধ্যে মস্ত বড় বড় হিরে মতি মানিক রয়েছে। এদের এক একটির দাম হবে লক্ষ লক্ষ সোনার মোহর। সেই সব দামি রত্ন নিয়ে অন্ধ একটি ছোট্ট পাখি খেলা করছে একা একা। মানুষের গন্ধ পেয়ে অন্ধছানা ভয়ে চিৎকার করে উঠল, কে কে কে? রাজপুত্র তরবারি দিয়ে নিজের বাঁ হাতের আঙ্গুলের ডগাটি কেটে ফেললেন। ফিনকে দিয়ে তাজার গরম রক্ত ছুটে কপোত ছানার চোখ মুখ রাঙা করে দিল। ছানা তার হারানো দৃষ্টি ফিরে পেয়ে চেয়ে দেখল চোখের সামনে এক পরম রূপবান যুবা, কিন্তু তার কাপড় চোপড় ছিঁড়া আর ময়লা। ছানা বলল, তুমি কে? নিজের দেহের রক্ত দিয়ে আমার অন্ধ চোখে দৃষ্টি ফিরিয়ে দিলে তুমি?
শুনেছিলুম খাঁটি রাজরক্ত না হলে রাজপাখিতে ঠোকরানো অন্ধ চোখ সারে না কোনো দিন, কিন্তু তোমাকে দেখে তো রাজা কিংবা রাজপুত্র বলে মনে হচ্ছে না। রাজপুত্র বললেন, আমি দরিদ্র পথিক, আমার সর্বস্ব খোয়া গেছে, এখন চলেছি সেই দেশের সন্ধানে যে দেশে সুখ পাখি রাজ্য শাসন করে। ছানা বলল, তাহলে তুমি আমার এই খেলনাগুলো নিয়ে যাও, আমি একলাটি বাসায় বসে থাকি বলে বাবা আমাকে এনে দিয়েছে। এগুলো শুনেছি খুবই দামি, বিক্রি করলে তোমার অভাব ঘুচবে। রাজপুত্র বলল, উপকার করে তার দান গ্রহণ করতে নেই, তাহলে আমার স্বভাবে বৈশ্যগুণ এসে যাবে, এই দামি রত্নগুলির একটিও নিতে পারবো না। তোমার চোখ যে সেরে গেছে এতেই আমি যথেষ্ট খুশি, আর কিচ্ছু দরকার নেই। এমন সময় হুসহুস ডানার আওয়াজ তুলে কপত কপতে বাসায় ফিরে এলো বাচ্চার জন্য খাবার নিয়ে। বাচ্চা আনন্দে চেঁচিয়ে বলল, বাবা মা, আমি তোমাদের স্পষ্ট দেখতে পাচ্ছি, এই গরিব পথিকটি এর আঙ্গুল কেটে তাজা রক্তে আমার চোখ সারিয়ে দিয়েছেন। কপত রাজপুত্রকে ভক্তি ভরে প্রণাম করে জোর হাতে বলল, মহারাজ, আপনি যথার্থ রাজ চক্রবর্তী রাজা বটে, তা না হলে এত দয়া, এত মহত্ব, এত বিবেচনা সাধারণ মানুষের কি হতে পারে? বাচ্চা বাধা দিয়ে বলে উঠল, বাবা, উনি রাজা বা রাজপুত্র নন, একজন গরিব পথিক, কিন্তু এই রত্নগুলি উনি নিতে চাইছেন না। ছানাকে ধমক দিয়ে কপট বলল, চুপ কর, তুই কি বুঝিস? ছদ্মবেশী রাজপুত্র আর যার চোখে ধুলো দিন আমায় ভুলোতে পারবেন না। রাজ চক্রবর্তী রাজপুত্র না হলে এমন কোনো সাধারণ মানুষ নেই যে আমার এ মহামূল্য হীরামানিক মতিগুলি নেব না বলে ফিরিয়ে দিতে পারে। তাছাড়া যথার্থ রাজরক্ত ভিন্ন, তোমার অন্ধত্ব কখনো সারতে পারত না। রাজপুত্র বললেন, তুমি ঠিকই বুঝেছ ভাই, আমি এক দেশের রাজপুত্র, ছদ্মবেশে দেশ ভ্রমণে বেরিয়েছি। কাল রাতে তোমাদের কথাবার্তা শুনতে পেয়ে আজ সকালে তোমার ছানাকে রাজরক্ত দিতে এসেছিলুম। কপত বললে, রাজকুমার, আপনি কোথায় যাবেন? হুকুম করুন, আমি আপনাকে পিঠে করে সেখানে পৌঁছে দেব। রাজপুত্র বলল, আমি একলাই নই, আমরা তিনজন। আমরা যাব যে দেশে, যেই দেশের ঠিকানা আমরা জানি না, যে দেশে সুখ পক্ষীতে রাজ্যের বিচার কার্য চালায়, সেই দেশে আমি যেতে চাই। কপত বলল, শশাগলা পৃথিবীতে সমস্ত দেশ আমার নখের আয়নায় জানা, আমি জানি সেই রাজ্য, যে রাজ্যে পরমা সুন্দরী রাজকন্যা দেশের রানী সুখপক্ষী রাজসভায় বিচার করে। রাজকুমার, আপনি আমার পিঠে চড়ে বসুন, আমি সাগর পাড়ে সেই রাজ্যে আজই আপনাকে পৌঁছে দেব। রাজকুমার বললে, আমরা যে তিন বন্ধু। কপত বলে, আচ্ছা, তাহলে আমাদের তিনজনের পিঠে আপনারা তিনজনে চড়ে বসুন, পৌঁছে দিচ্ছি। রাজপুত্র, মন্ত্রীপুত্র আর কোটালপুত্র কপত, কপতি আর তাদের ছানার পিঠে চড়ে চোখ বুজে সমুদ্র পার হলে মেঘ লোকের ওপর দিয়ে, তারপর গিয়ে নামলেন সেই রাজ্যের মাটিতে যেখানে সুখপক্ষী বিচার করে। তিন বন্ধু গেলেন সে রাজ্যের বিচার সভায়। রাজসিংহাসনের ওপরে রাজকন্যা সুদর্শনা রাজার বেশি বসে আছেন। তার পাশে রত্নের পিঞ্জরে একটি সুখপক্ষী রয়েছে। সেই সুখপক্ষীর চারিদিকে পাত্র মিত্র সভাসদরা যে যা স্থানে বসে আছেন। রাজপুত্র বিচার সভায় গিয়ে চুরির কাহিনী বলে বিচার প্রার্থনা করলেন। বললেন, এমন বিচার করুন যাতে তিন বন্ধুর বন্ধুত্ব থাকে অথচ মানিক পাওয়া যায়। সুখপক্ষে বললেন, এ মামলার বিচার প্রকাশ্য সভায় হবে না, নির্জন ঘরে বিচার করতে হবে। রাজবেশী রাজকন্যা তৎক্ষণাৎ নির্জন ঘরে সুখপক্ষীকে রত্ন খাঁচা সমেত সিংহাসনে বসিয়ে দিয়ে আসার হুকুম দিলেন। সুখপক্ষী বলল, প্রথমে শুধু রাজপুত্র একা আসবেন, আমি একা তার সঙ্গে কথা করব। রাজপুত্র নির্জন ঘরে এলে সুখপক্ষী বললেন, রাজকুমার, প্রথমে আপনাকে আমার একটি গল্প শুনে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর আমি বিচার করব। এক দেশে এক পরমা সুন্দরী রাজকন্যা ছিলেন। এটা সুখ পাখি বলছে। এক দেশে এক পরমা সুন্দরী রাজকন্যা ছিলেন, তিনি খুব ধর্মবতী। একদিন তিনি নর্মদা নদীতে প্রাতঃস্নান করে বাড়ি ফিরছেন। এমন সময় এক কুষ্ঠরোগী ভিখারি তার পথ রোধ করে তার কাছে ভিক্ষা চাইল।
রাজকন্যা ভিক্ষা দিতে গেলেন। সে বলল, আমি ধনরত্ন চাই না, আমি যা চাই তা যদি দিতে পারো নেব, না হলে তোমার দান নেব না। রাজকন্যা বললেন, বলো তোমার কি চাই, সাধ্য হলে নিশ্চয়ই দেব। কুষ্ঠরোগী বললেন, আমি তোমাকে বিয়ে করে বউ রূপে চাই। রাজকন্যা বললেন, আমার বাবা আমাকে এক রাজপুত্রের বাগদত্তা বধূ করে রেখেছেন, আমি বাগদত্ত স্বামীর মত না নিয়ে তো তোমার বিয়ে করতে পারি না। কুষ্ঠরোগী একটু ভেবে বলল, আচ্ছা, আমি তোমাকে চিরদিনের জন্য বউ করে পেতে চাই না, তোমাকে খাওয়াতে পড়াতে আমার ক্ষমতায় কুলাবে না, তুমি বরং রাজপুত্রকেই বিয়ে করো, কিন্তু আগে অন্তত একদিন এক রাত্রির মতো আমাকে অল্পক্ষণের জন্য বিয়ে করে বউ হয়ে পদসেবা করে যাও। রাজকন্যা বললেন, আচ্ছা। তিনি প্রভাতের প্রথম প্রার্থীকে কখনো বিমুখ করতেন না। ভিখারিটা তা জানত, তাই প্রভাতেই প্রার্থনা করেছিল। কিছুদিন বাদে রাজকন্যা সেই বাগদত্ত রাজপুত্রের সঙ্গে খুব ঘটা করে বিয়ে হলো। বিয়ের পর রাজপুত্র বাসর ঘরে যখন বসেছেন, রাজকন্যা তাকে তার প্রতিশ্রুতির কথা জানালেন। তারপরে বললেন, তুমি যদি আমায় সেই কুঠে ভিখারির কাছে গিয়ে কিছুক্ষণের জন্য তার স্ত্রী হয়ে তার পদসেবা করে আসতে হুকুম দাও, তবেই আমি তার কাছে যাব। তুমি যদি হুকুম না দাও, তাহলে আমি তার স্ত্রী হয়ে পদসেবা করে আসবো না, কিন্তু আমাকে একবার ছেড়ে দিতে হবে, আমি গিয়ে তাকে বলে আসবো সত্য কথা, এই রাত্রেই আমাকে সেখানে যেতে হবে। রাজপুত্র একটু চিন্তা করলেন, তারপরে বললেন, তুমি সত্যবদ্ধ আছো, আমি তোমায় মিথ্যাবাদী করব না, সে যদি তোমাকে তার পদসেবা করতে বলে, করে এসো। রাজকন্যা সর্বাঙ্গে রত্ন হীরা সোনা মণি মুক্ত পরে নববধূ বেশে রাজপথ দিয়ে গভীর রাত্রে সেই ভিখিরির কুটিরের পানে চলেছেন। পথে এক প্রকাণ্ড বাঘ হালুম করে এসে দাঁড়ালো। নধর মানুষের মাংস দেখে তার তো জিভে জল এলো। রাজকন্যা হাত জোর করে বললেন, বাবা একটু অপেক্ষা করো, আমি সত্য রক্ষা করে ফিরে এলে তুমি আমার মাংস খেয়েও পেট ভরে, আমি নিশ্চয়ই ফিরব। বাঘ বলল, আচ্ছা, আমি বসে রইল। আবার যেতে যেতে এক চোর শীত কাঠি হাতে গভীর নিশীথে নির্জন পথে রাজকন্যার সামনে পড়ল। চোরের চোখ দুটো লোভে জ্বলে উঠল। ইস, কি দামি দামি হীরামতি রত্ন এই মেয়েটির সর্বাঙ্গে, এই গয়নাগুলি চুরি করতে পারলে এ জীবনে আর খেটে খেতে হবে না। রাজকন্যা বললেন, বাবা একটু সবুর করো, আমি আমার সত্য রক্ষা করে ফিরে এসে তোমাকে আমার সমস্ত রত্ন অলঙ্কার খুলে দেব, বিশ্বাস করো। চোর বলল, আচ্ছা, এইখানে বসে রইলুম। কুষ্ঠরোগীর নোংরা ভাঙা কুড়ে ঘরে গিয়ে রাজকন্যা দাঁড়ালেন, বললেন, আমি এসেছি তোমার পদসেবা করতে। গভীর রাত্রে ঘুম ভেঙে জেগে উঠে কুষ্ঠরোগী রাজকন্যার সেই ভুবন আলো করা রূপ দেখে চমকে গেল। মা জগদ্ধাত্রী দুর্গা নিজে বুঝি স্বর্গ থেকে নেমে এসেছেন, মনে ভেবে জোর হাতে মাতৃস্তব পাঠ করে প্রণাম করল। রাজকন্যা বললেন, তুমি যে বলেছিলে আমি তোমার পদসেবা করলে তোমার জীবনের সবচেয়ে বড় স্বাদ পূর্ণ হবে। জিভ কেটে চোখ বুঝে কানে আঙ্গুল দিয়ে ভিখারি বলে, মা গো, কত জন্ম জন্ম মহাপাপ করে কুষ্ঠরোগী হয়েছি, আমার মতিচ্ছন্ন হয়েছিল, তাই স্বর্গের মা দুর্গাকেও আমি এমন নিচু কথা বলেছিলাম, আমার ক্ষমা করে তোমার চরণের ধুলো দিয়ে পবিত্র করে যাও মা। রাজকন্যা ভিখারিকে আশীর্বাদ করে বেরিয়ে ফিরে চললেন স্বামীর বাসর ঘরে রাজপ্রাসাদের পানে। পথে দেখা হলো সেই চোরের সঙ্গে, সে বসে আছে তখনও। রাজকন্যা সর্বাঙ্গের গহনা খুলে বললেন, এই নাও বাবা, এই রত্ন অলঙ্কার সব তোমাকে দিচ্ছি। চোর পায়ে পড়ে কেঁদে বলল, মা আমাকে ক্ষমা করে এই পাপ প্রবৃত্তি দূর করে দাও, আমি জীবনে এমন কোনো মানুষ দেখিনি কখনো যে ধনরত্ন চুরির হাত থেকে বাঁচাবার পরে আবার ফিরে এসে চোরের মনস্কামনা পূর্ণ করতে নিজের যথাসর্বস্ব তুলে দেয়। মা, তুমি নিশ্চয়ই কোনো দেবী, আমাকে ক্ষমা করো মা। তারপর সেখান থেকে এসে দেখা হলো সেই ভীষণ বাঘের সঙ্গে। রাজকন্যা বললেন, এইবার তুমি আমার মাংস ভোজন করে তৃপ্ত হও বাছা। বাঘ বললে, না, তোমায় আমি খাবো না, তুমি আমার জীবনে কখনো এমন কোনো তুমি ছাড়া আমার জীবনে আমি এমন কোনো জীব দেখিনি যে আমার মুখে পড়ে বলে আমি আবার ফিরে এসে ধরা দেব, তখন আমার মাংস খেও।
এমন অদ্ভুত কথা শুনে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলুম বটে, কিন্তু বিশ্বাস করিনি তুমি আবার সত্যি আমার মুখে ফিরে আসবে। কিন্তু তুমি আমাকে স্তম্ভিত করে দিয়েছ। আমার সন্দেহ হচ্ছে তুমি সাধারণ মানুষ নও। তোমাকে খেয়ে কি শেষে বদহজমের গোলমালে পড়ে যাব? তুমি মানবের রূপ ধরে স্বর্গের দেবী টেবি হবে হয়তো। আমার তখন এতই যখন আশ্চর্য লাগছে, তখন থাক, তোমার মাংস খেয়ে আর কাজ নেই, আমি চললুম। বাঘ নিচের পথে চলে গেল। রাজকন্যা ভোর রাত্রে বাসর ঘরে ফিরে এসে রাজপুত্র স্বামীর পায়ে প্রণাম করলেন। সুখ পাখি গল্প বলা শেষ করে বলল, রাজকুমার, বলো তো দেখি, এই বিয়ের বাসরের রাজপুত্র বর, ক্ষুধার্ত সিংহ, হিংস্র বাঘ আর লোভী চোর, এই তিনজন রাজকন্যাকে হাতে পেয়েও ছেড়ে দিয়েছিল বিশ্বাস করে, এদের মধ্যে শ্রেষ্ঠ কে? রাজপুত্র বললেন, রাজপুত্র। সুখপক্ষে বললেন, কেন? রাজপুত্র বললেন, এ তো স্পষ্ট দেখা যাচ্ছে, হীরা মুক্ত মণিমাণিক্য এমন কিছু জীবনের শ্রেষ্ঠ সামগ্রী নয় যা চোর ত্যাগ করেছিল। পেট ভরে খাওয়াটাও এমন কিছু বড় কথা নয়। জীবনে প্রাণের চেয়েও যখন মানই বড়, সুতরাং বাঘও শ্রেষ্ঠ নয়। কিন্তু রাজপুত্র তার জীবনের মান সম্মান আর শ্রেষ্ঠ আনন্দরাত্রিকে সত্য পালনের জন্য, ধর্মের জন্য ত্যাগ করে যে মহত্ব দেখিয়েছেন, এইটি সকলের চেয়ে বড় মনে হয়। কারণ সত্যের চেয়ে, ধর্মের চেয়ে, ন্যায় বিচারের চেয়ে জগতে বড় আর কিচ্ছু নেই। সুখপক্ষে বললে, সাধু সাধু রাজপুত্র, তুমি যথার্থ রাজার ছেলের যোগ্য উত্তর দিয়েছ। আচ্ছা, তুমি এখন তোমার বন্ধু মন্ত্রীপুত্রকে এই ঘরে পাঠিয়ে দাও। মন্ত্রীপুত্র এলেন। সুখপক্ষী তাকে বসিয়ে সে একই গল্প সুন্দর করে আবার বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাপু, বলো দেখি, এর মধ্যে সব থেকে বেশি ত্যাগ শিকার আর মনের জোর কার? মন্ত্রীপুত্র বলল, বাঘের। সুখপক্ষী বলল, কেন? মন্ত্রীপুত্র বললেন, স্ত্রী বলুন, ধনরত্ন বলুন, এ সমস্ত গেলে আবার হয়, কিন্তু ক্ষুধার সময় দুষ্প্রাপ্য আহার হাতে পেয়েও ছেড়ে দেওয়া মানে নিজের জীবন বিপন্ন করা। তাছাড়া ক্ষুধা এমন ব্যাপার যে পেটে অনল জ্বলে উঠলে জ্ঞান গম্যি থাকে না। সকল কাছে মনের জোর আর ত্যাগ শিকার তাই বাঘেরই। সুখপক্ষী হেসে বলল, বুঝেছি, তুমি একটি পেটুক শ্রেষ্ঠ। আচ্ছা, এইবার তোমাদের বন্ধু কোটাল পুত্রকে পাঠিয়ে দাও। কোটাল পুত্রকেও সমস্ত গল্পটি বলে সুখপক্ষী তার মতামত জিজ্ঞাসা করলেন। কোটাল পুত্র বললেন, সব থেকে ত্যাগ শিকার এবং মনের জোর চোরের। সুখপক্ষী হেসে বলল, কেন? কোটাল পুত্র বলল, দেখো, এই সংসার শুধু টাকার বশ। যার যত ধন আছে তার তত শক্তি, সুখ, ঐশ্বর্য, বিপুল মূল্যের ধনরত্ন নিজের হাতের মধ্যে পেয়েও সামান্য চোর তার লোভ সংবরণ করে ছেড়ে দিয়েছিল। এটা অত্যন্ত কঠিন। চোরের এই ত্যাগের সঙ্গে রাজপুত্র বা বাঘের তুলনাই হতে পারে না। সুখপক্ষে বলল, বাছাধন, সাপের মণিখানি বের করে এই খাঁচার মধ্যে আমার কাছে দাও দিকি। আর বলতে হবে না কে এই মণি চুরি করেছে। আমার কাছে দিয়ে দিলে আমি তোমাদের আর দুই বন্ধুকে জানাবো না তোমার কাছে পেয়েছি। তাহলে তোমাদের তিন বন্ধুর মধ্যে কে চুরি করেছিল প্রকাশও পাবে না, মণিও পাওয়া যাবে। মণি যে তোমার দেহের মধ্যে আছে কোনো সন্দেহ নেই। কোঠালপুত্র তখন নিজের বাম উরুর ভেতরে সেলাই করে লুকিয়ে রাখা মণি বার করে দিলেন। সুখপক্ষী বলল, আচ্ছা, এইবার তুমি বাইরে যাও, গিয়ে আমার ভৃত্যদের পাঠিয়ে দাও। রাজকুমারীর আদেশে তখন ভৃত্যরা রত্নপিঞ্জরার মানিক সহ সুখপক্ষীকে এনে আবার রাজসভার সিংহাসনে বসিয়ে দিল। সুখপক্ষী বলল, এই নাও তোমাদের মানিক, নাও। কার কাছে পাওয়া গেছে বলবো না। তোমাদের বন্ধুত্ব বজায় রইল, মানিকও মিলল। কেমন, বিচার ঠিক হয়েছে তো? তিনজনেই সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে। তখন সুখপক্ষী বলল, এই রাজ্যের রাজা বা রানী হচ্ছেন এখানকার রাজকন্যা সুদর্শনা। আমি প্রস্তাব করছি এই রাজপুত্রের সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ে দেওয়া হোক।
রাজকুমারী স্বর্গগত পিতামাতা বলে গেছেন তাদের কন্যার যেন তারই সঙ্গে বিয়ে দেওয়া হয়, যার দেহে খাঁটি রাজরক্ত আছে। আমার ধারণা ওই মহান চরিত্র রাজকুমারের শরীরে যথার্থ অভিজাত রাজবংশের রক্ত বইছে। মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, আপনারা সকলে বিবেচনা করুন, এই পরম সুন্দর আর পরম মহৎ রাজকুমারের হাতে আমরা আমাদের কুমারী রানীকে দান করব কিনা। সবার সকলে সমস্বরের প্রস্তাব সমর্থন করল। তারপর আর কি, গান বাজনা, বাজে পোড়ানো, আলোর মালায় সারা রাজ্য সাজানো, মিঠাই, মন্ডা, লুচি, মিষ্টির পাহাড় পর্বত, ক্ষীর, দই, রাবড়ি, শরবতের নদী নালা, ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের স্তবক, সুরবিসারের মন মাতানো গন্ধ, রসুন চৌকিতে সানাইয়ের রাগ রাগিনীর মিষ্টি আলাপ, দান ধ্যান, আদর আপ্যায়ন। পরমা সুন্দরী রাজকন্যা সুদর্শনাকে নিয়ে রাজপুত্র 2 বন্ধুসহ মা বাপের কাছে ফিরে এলেন একদিন। শেষ।